অধ্যায় ১ ওয়াং জিনপিং এবং লু ফেং। একটি দম্পতির মধ্যে সম্পর্ক ধ্বংস করার সময়, বিশেষ করে যখন একটি বিশাল পরিবারে বসবাসকারী জু জিনের মতো কাউকে জড়িত করা হয়, আপনার কৌশলগুলি খুব বেশি স্পষ্ট হতে পারে না। যদি তাই হয়, জু জিনের সন্দেহ খুব সহজেই উত্থাপিত হবে। সেই কারণে চাচা আন একবারে তাদের সম্পর্ক নষ্ট করার পরিকল্পনা করেননি, তিনি আক্রমণটিকে কয়েকটি তরঙ্গে বিভক্ত করার পরিকল্পনা করেছিলেন। প্রথমবারের মতো তিনি কেবল জু জিনের সন্দেহ বাড়াতে চেয়েছিলেন। পরিষ্কারভাবে সে সফল। এই সাধারণ দৃশ্য যেখানে সে লু ফেংকে অন্য কাউকে বলে ভুল করেছিল জু জিনের সন্দেহ জাগাতে যথেষ্ট। ভুল মানুষ। সে তাদের মুখ মিশ্রিত করার কোনো উপায় নেই। এই মেয়েটি এমনকি তার পরিচয় নিশ্চিত করার জন্য লু ফেংকে সাবধানে দেখেছিল। সে কিভাবে বলতে পারে যে সে তাকে অন্য কারো জন্য ভুল করেছে? খুব জাল জুজিন এক নজরে এটি দেখেছিলেন। একই সময়ে লু ফেংয়ের অভিব্যক্তি এই মুহূর্তে খুব একটা ভালো লাগছিল না। কেন সে এমন জগাখিচুড়ি জিনিসে জড়িয়ে পড়ছে? দুঃখিত, সত্যিই দুঃখিত। আমি তোমাকে অন্য কাউকে ভেবে ভুল করেছি। সুন্দরী মেয়েটি ক্ষমা চেয়ে বলল, চল যাই। লু ফেং আর কি বলতে পারেন? তারা ইতিমধ্যে বলেছে যে তারা তাকে অন্য কাউকে বলে ভুল করেছে। আপনি দুই মহিলা, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, জুজিন বললেন। লু ফেং নিথর হয়ে জুজিনের দিকে তাকাল। যাই হোক, জুজিনের মাথা কেবল দুটি মেয়ের দিকে মুখ করেছিল। ওহ, তোমার কি কিছু দরকার? দুটি সুন্দরী মেয়ে জুজিনের দিকে মাথা ঘুরিয়েছিল এবং বোন জিজ্ঞেস করেছিল। আপনি কি শুধু বলেননি যে আপনি তার সাথে পরপর 2 দিন দেখা করেছেন? জুজিন সবেমাত্র কথা বলতে শুরু করলেন। তোমার বয়ফ্রেন্ড নয়, বোনকে অনুসরণ করল, আমার একজন ভালো বন্ধু দাশান। জুজিন মাথা নাড়লেন। দাশান? ওহ, তাহলে আপনি যখন বলেছিলেন যে আপনি পরপর 2 দিন তার সাথে দেখা করেছেন, তার মানে আপনি গতকালও সেই দাশানের সাথে দেখা করেছেন? বড় বোন এবং ছোট বোন এক দৃষ্টি বিনিময় করলেন। বড় বোন লু ফেংয়ের দিকে তাকাল এবং তারপর জুজিনের দিকে হাসল। অবশ্যই। এটি কেবল একটি সাধারণ বৈঠক ছিল না, আমরা সারা রাত পাশাপাশি ছিলাম। আমার দাশান অবশ্যই দুর্দান্ত। আমি আশ্চর্য হচ্ছি যে আপনার বয়ফ্রেন্ড কতটা ভালো। সে কথাটা বলতেই সে কিছুটা হাসতে শুরু করল। রাতের উপর? ওহ, তাহলে মনে হচ্ছে আপনি দুজন সত্যিই তাকে অন্য কারো জন্য ভুল করেছেন। আমার বয়ফ্রেন্ড এবং আমি গতকাল গভীর রাতে ভিডিও চ্যাট করেছি। যেহেতু সেশনটি প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে চলেছিল, তাই সে রাতে অন্য কারো সাথে কিছু সময় কাটাতে পারত না। জুজিন হাসলেন। হঠাৎ করেই সুন্দরী 2 মেয়ের মুখ বদলে গেল। থলের বাইরে বিড়াল, প্ল্যানটিতে একটি সমস্যা আছে। প্ল্যানটি কখনই সকসেন এবং লুও ফ্যাং ভিডিও চ্যাট করার সম্ভাবনাকে এতদিন ধরে নেয়নি। 2 সুন্দরী মেয়ে এক দৃষ্টি বিনিময় করল। তাদের চোখে আতঙ্ক দেখা যেত। পরিকল্পনার শুরুর ধাপটি সবেমাত্র শুরু হয়েছে এবং তারা ব্যর্থ হয়েছে, তাই দ্বিতীয় এবং তৃতীয় ধাপটি শুরু করার সুযোগও থাকবে না। 2টি সুন্দরী মেয়ে কয়েকটি বাক্যাংশ ফেলে দিয়ে সাথে সাথে চলে গেল। লু ফেং এটা দেখে হেসে ফেল এবং তারপরে অবাক দৃষ্টিতে জুজিনের দিকে তাকাল। জুজিন, আমরা গত রাতে মাত্র 1 ঘন্টার মতো কথা বলেছি, আপনি 3 থেকে 4 ঘন্টা কিভাবে বললেন? ঠিক আছে, শুধু তাদের প্রতিক্রিয়া দেখতে এবং তাদের একটু ভয় দেখাতে চেয়েছিল। প্রত্যাশিতভাবে তাদের মুখগুলি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। জুজিন হাসলেন। যদি আমার অনুমান সঠিক হয়, এই 2টি মেয়েকে সম্ভবত আমার ভাই বা অন্য কোনো যুবক মাস্টারের কাছ থেকে পাঠানো হয়েছিল। যাই হোক, এই পরিকল্পনাটি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছিল। প্রকৃতপক্ষে 2 সুন্দরী মেয়ের ভুল ব্যক্তি কাজটি জুজিনের সন্দেহকে কিছুটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের পরিকল্পনায় একটি ছিদ্র ছিল। সাকসেন প্রকৃতপক্ষে গতকাল প্রায় 1 ঘন্টার জন্য লু ফেংয়ের সাথে ভিডিও চ্যাট করেছিল, যা জুজিনকে সন্দেহজনক করে তুলেছিল। লু ফেং কি গভীর রাতে ভিডিও চ্যাট করার পরে খেলতে যাবে? খুব বেশি বাস্তবসম্মত নয়, তাই সাকসেন কিছু প্রশ্ন করেছেন এবং কিছুটা অতিরঞ্জিত করেছেন।
দুই সুন্দরী মেয়ে অবিলম্বে ভেবেছিল যে তাদের খুঁজে পাওয়া গেছে এবং তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। ভালো, চমৎকার। লু ফেং একটি বড় থাম্বস আপ দিয়েছেন। এই পারিবারিক বিষয়গুলো বেশ এলোমেলো। দুঃখিত যে আপনাকে এমন একটি রসিকতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। শো জিন ক্ষমা চেয়েছিলেন। লু ফেং হঠাৎ হেসে উঠল। তুমি আগে বলেছিলে। আমার বয়ফ্রেন্ড আর আমি ভিডিও চ্যাট করেছি। ওহ, বয়ফ্রেন্ড? হে হে। লু ফেং একটা অদ্ভুত বিষয় হেসে উঠল। লু ফেং, আমি জানতাম না তুমিও এরকম। আমি শুধু বলেছিলাম যে পরিস্থিতির কারণে আমি ছিলাম। জুজিন লাল হয়ে যাওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর রাত ৮টা বাজে। আকাশ ইতিমধ্যে অন্ধকার ছিল। ইউনিভার্সিটি এলাকার রাস্তা ধরে লু ফেং জুজিনকে জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকায় নিয়ে যান। দুই সুন্দরী মেয়ের ধ্বংসের মধ্য দিয়ে যাওয়ার পর লু ফেং এবং জুজিনের সম্পর্ক আরও উন্নত হয়েছিল। তারা দুজন একে অপরের সাথে মজা করবে, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কটিকে পাথরে পরিণত করবে না। তারায় ভরে গেল রাতের আকাশ। আর যাওয়ার দরকার নেই, আমি এখন যাচ্ছি। জু জিন লু ফেংয়ের দিকে তাকালেন। অভিজাত প্রশিক্ষণ শিবিরে আপনার সেরাটা করুন। ঠিক আছে। লু ফেং মাথা নাড়ল। তার আস্তানায় সিডিতে দাঁড়ানোর সময় জু জিনের মুখটি সামান্য লাল ছিল। সে রেড ওয়াইন পান করেছে বা তার কারণে। আমি বিশ্বাস করতে পারছি না যে মেয়েটি যা বলেছে তার কারণে আমি এতটা বিভ্রান্ত হয়েছি। আমি এত ক্ষিপ্ত হব কেন? তার কারণে। আমি কি সত্যি? লু ফেংও ডর্মের সেক্টরের ভিতরে ছিলেন। তার সামনে গাছের ছায়ায় কয়েকজন মানুষ। লু ফেং, তার সামনে কেউ কথা বলল। লু ফেং ভালো করে তাকিয়ে দেখল গাছের নিচে ৬ জন লোক আছে। তাদের নেতৃত্বে ছিলেন একজন ধনী যুবক মাস্টার যিনি দেখতে বেশ সুন্দর এবং সাদা চামড়ার অধিকারী ছিলেন। তার পিছনে একজন বৃদ্ধ এবং ৪টি বর্লি ব্রুট ছিল। এই নৃশংসদের দেখলেই বোঝা যায় যে তারা যোদ্ধা ছিল। এমন কেউ যে ৪ জন শক্তিশালী যোদ্ধাকে তার দেহরক্ষী হতে পারে? সম্ভবত সাধারণ কেউ নয়। আমি লু ফেং, আপনি কে হতে পারেন? ধনী তরুণ মাস্টারের দিকে তাকিয়ে লু ফেং হাসলেন। আমি কিজোটো সদর দফতর থেকে। ওয়ান জিনপিং, ধনী যুবক মাস্টার হেঁটে গেলেন। আমি আপনাকে দেখতে এসেছি শুধুমাত্র একটি বাক্য বলার জন্য। আপনি জুজিন থেকে দূরে থাকুন। আমি যদি দূরে না থাকি? তিনি ধনী তরুণ মাস্টার দিকে তাকিয়ে লু ফেং বলেন। উহু, ব্রুকুটি করা ওয়ান জিনপিং। আমি আপনার পরিচয় জানি। কিজোটো সদর শহরের ওয়াং পরিবারের মহান তরুণ মাস্টার। কিজোটো সদর দফতর শহরের ওয়াং পরিবার HR জোটের ৯টি মূল পরিবারের একটি। লু ফেং তার দিকে তাকিয়ে বলল। ওয়াং জিনপিং হাসলেন। খুব ভালো। মনে হচ্ছে আপনি নিয়ম জানেন এমন কেউ। প্রতিটি ক্ষেত্রে নিয়ম আছে এবং আপনাকে যা করতে হবে তা হল সেই নিয়মগুলি অনুসরণ করুন। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন এবং এমন কিছু করেন যা আপনার করা উচিত নয়, আপনি ফলাফলগুলি পরিচালনা করতে সক্ষম হবেন না। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? রাতের সময় হল ডর্ম এলাকার সবচেয়ে ভিড়ের সময়। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা স্ন্যাক্স খাচ্ছিল এবং ঘুরে বেড়াচ্ছিল তারা লু ফেং এবং ওয়াং জিনপিংয়ের দলকে লক্ষ্য করেছে, যেহেতু ওয়াং জিনপিংয়ের আন্ডারলিংস নিয়মিত মানুষ ছিল না। নিয়ম? লু ফেং চোখ শুরু করে ফেলল। চীনের ওয়াং পরিবার HR জোটের ৯টি মূল পরিবারের একটি এবং সমাজে তাদের প্রভাব অত্যন্ত বিশাল। সাধারণ মানুষ স্পষ্টভাবে কল্পনা করতে পারে না যে এই পরিবারগুলি কি সক্ষম। লু ফেং, আপনার জানা উচিত যে সবাই সমান নয়। যদিও সবাই চিৎকার করে সবাই সমান, সবাই নয়। কিছু লোক শুধুমাত্র নিয়ম এবং আইন মেনে চলতে পারে এবং এমনকি যখন তারা তা করে তারা সমস্যায় পড়ে। কিছু লোক তাদের পছন্দের সমস্ত সুন্দরী মেয়েদের তুলে নিতে পারে এবং সমস্ত নিয়ম ভঙ্গ করতে পারে, লোকেদের মারধর করতে পারে, এমনকি মানুষকে হত্যা করতে পারে। কিন্তু সেসব মানুষ কোনো ঝামেলায় পড়ে না। কিছু মানুষ একটি একক বাক্যাংশ দিয়ে একটি পরিবারকে ধ্বংস করতে পারে।
কিছু লোক তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ নিয়ে একজন যুবককে বাধ্য করতে পারে তাদের প্রতিটি আদেশ মানতে, এমনকি তারা একজন যোদ্ধা হলেও। ওয়াং জিনপিং লু ফেংয়ের দিকে তাকালেন। আপনি সম্ভবত জানেন আমি কোন দলের এবং আপনি কোন দলের অন্তর্গত। তিনি তার হাতে যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন তা এই আলোচনায় মোটেও ঢেকে রাখা হয়নি। লু ফেং কিছুই বলেনি। লু ফেং এবং ওয়াং জিনপিং কথা বলার সময় ডর্ম সেক্টর থেকে খুব বেশি দূরে নয় এক দম্পতি হাত ধরেছিলেন। তাও তাও, সত্যিই দুঃখিত। পুরো 3 বছর দেশের বাইরে থাকব। অবশ্যই, আমি নতুন বছরে আপনার সাথে দেখা করতে আসব। যিনি কথা বলছিলেন ঠিক সেই একজন যিনি লু ফেং ইয়াজিয়ার সাথে ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। ইয়াজিয়ার হাত ধরে থাকা মেয়েটি হাই স্কুল থেকেই তার বান্ধবী ছিল। ইয়াজিয়া, এটা ঠিক আছে। আমরা প্রায়শই ইন্টারনেটে কথা বলতে পারি। এটা মাত্র 3 বছর, এটা সত্যিই দ্রুত শেষ হবে। ঠেও ছাও নামের মেয়েটি ইয়াজিয়ার হাত ধরল। ইয়াজিয়া অবশ্যই জিয়ান্নান ইউনিভার্সিটির একজন কিংবদন্তি ছিলেন। তিনি সুদর্শন, একটি সুন্দর মেজাজ এবং তার সমস্ত বন্ধুরা তাকে খুব বেশি মনে করে। তার পরিবারও মহান কারণ তার বাবা একজন যুদ্ধদেব, তিনি নিজেও ক্ষমতাবান ছিলেন। যেহেতু সে বেসিক ট্রেনিং ক্যাম্পের দিকে রওনা হয়েছে, সে হয়তো ভবিষ্যতে একজন ওয়ারগড হয়ে উঠবে। যেহেতু তার বাবাও একজন ওয়ারগড যোদ্ধা, তাই অনেক মেয়ে এই যুবকের পিছনে তাড়া করবে। প্রথম দিকে বেশ কয়েকজন তাও তাও এবং ইয়াজিয়ার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু তুমি এলোমেলো না করো। তাও তাও ইয়াজিয়ার দিকে তাকাল। সামনে কি হচ্ছে? ইয়াজিয়া বিভ্রান্ত চেহারা নিয়ে তার সামনে তাকাল। একজন প্রতিভা যোদ্ধা হিসাবে তার দৃষ্টিশক্তি সামনের লোকদের চেহারা বুঝতে সক্ষম হয়েছিল। ওয়াং জিনপিং, হ্যাঁ, এটা সিনিয়র লু ফেং। তাও তাও, মনে আছে আমি তোমাকে একজন সুপার পাওয়ার ফাইটারের কথা বলেছিলাম যে আমার সাথে দেশ ছেড়ে চলে যাচ্ছে? তিনি আমাদের ঠিক এগিয়ে আছেন, ইয়াজিয়া বলেন। সে কোথায়? তাও তাও বেশ কৌতূহলী ছিল। এসো, আমি তোমাকে তার কাছে নিয়ে আসব। ইয়াজিয়া হাসলেন। সিনিয়র লু ফেংয়ের মেজাজ বেশ ভালো। সে গাছের ছায়ায়। ওয়াং জিনপিং লু ফেংয়ের দিকে তাকালেন। আপনি একজন শিক্ষানবিশ লেভেলের ওয়ারলর্ড লেভেলের যোদ্ধা। এখানে এই লোকেরা আমার ওয়াং পরিবারের প্রতি 100 অনুগত। বন্ধুরা, লু ফেংকে আপনার র্যাঙ্ক বলুন। মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। 3 জন ব্রুট কথা বলার পর শেষ টাক মধ্যবয়সী পাশভাসল উন্নত স্তরের যুদ্ধবাজ। যুবক, তোমার জায়গাটা জানা উচিত। এমনকি একজন ওয়ার গোডো এইচআর জোটের 9টি মূল পরিবারের একটির সামনে এত অহংকারী আচরণ করার সাহস করবে না। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, তাই নিজের জন্য এটিকে নষ্ট করবেন না। লু ফেংয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি মাথা নাড়তে হাসতে হাসলেন। তরুণ মাস্টার ওয়াং, আপনি নিশ্চয়ই দুর্দান্ত। 4 দেহরক্ষী, একজন উন্নত স্তরের যুদ্ধবাজ এবং 3 জন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ। তরুণ মাস্টার লি ওয়েই তখন 2 জন উন্নত স্তরের যুদ্ধবাজ এবং একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ ছিলেন। তবে লি ওয়েই মারা গেছেন। ভাই ওয়াং, আপনিও এখানে? একটি পরিচিত কণ্ঠ বেজে উঠল। লু ফেং মাথা ঘুরিয়েছিল এবং ওয়াং জিনপিং এবং অন্যরাও তাই করেছিল। ইয়াজিয়া এবং তার বান্ধবী তাও তাও তাদের দৃষ্টিতে আসেন। এটা যুবক মাস্টার ইয়াজিয়া, ছোট কণ্ঠে বললেন বাটলার, আঙ্কেল আন। 4 দেহরক্ষীও ইয়াজিয়ার দিকে হাসল। ওয়াং জিনপিং ইয়াজিয়ার দিকে হাসলেন। এই ইয়াজিয়ার বাবা জিয়ান্নান শহরের অন্যতম ওয়ারগড়। যেহেতু তিনি একটি সুন্দর মেজাজ এবং অনেক সংযোগ আছে, বেশ কিছু ওয়ারগড় মৃত্যুর জন্য তার ভাই। যখন এমন যুদ্ধের মুখোমুখি হয়, এমনকি ওয়াং পরিবারকেও তাদের সাথে সম্মানের সাথে আচরণ করতে হয়। তদুপরি এই ইয়াজিয়া নিজেই বেশ প্রতিভাবান, যেহেতু তিনি প্রাথমিক প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে চলেছেন। তিনি ভবিষ্যতে একজন ওয়ারগড হয়ে উঠতে পারবেন। ইয়াজিয়া, কি কাকতালীয়!
আপনিও এখানে আছেন। লু ফেংয়ের প্রতি ওয়াং জিনপিংয়ের পূর্বের মনোভাব অদৃশ্য হয়ে গেছে। সে এখন অনেক বেশি সহজলভ্য ছিল। হাহা, আমি এখানে সিনিয়র লু ফেংকে দেখেছি, কিন্তু আমি আশা করিনি যে ভাই ওয়াংও এখানে থাকবে। ইয়া জিয়া লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসলেন। সিনিয়র লু ফেং, আপনি ভাই ওয়াংকেও জানেন? সিনিয়র লু ফেং ওয়াং জিনপিং ভ্রুকুটি করলেন। সাধারণত যোদ্ধারা কেবল তখনই কাউকে সিনিয়র বলে ডাকে যখন তারা একই ডোজো থেকে আসে এবং স্পষ্টতই তাদের চেয়ে বেশি শক্তিশালী। আর ইয়াজিয়া লু ফেংকে সিনিয়র বলছেন? ইয়াজিয়া, আমি এইমাত্র ওয়াং জিনপিং এর সাথে দেখা করেছি, তাই আমি তার সাথে খুব বেশি পরিচিত নই। লু ফেং হাসলেন। ইয়াজিয়া উচ্চস্বরে হেসে ওয়াং জিনপিংকে বললেন, ভাই ওয়াং, আপনি জিনিয়াস যোদ্ধাদের সাথে দেখা করতে পছন্দ করেন, তাই না? সিনিয়র লু ফেং আমার চেয়ে অনেক ভালো। এইবার সিনিয়র লু ফেং আমার সাথে দেশ ত্যাগ করছেন এবং লু ফেং বিশ্বের সেরা অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করছেন। এলিট ট্রেনিং ক্যাম্প। ওয়াং জিনপিংয়ের হৃদয় নাটকীয়ভাবে ধাক্কা খেল। ওহ শিট! প্রতিটি দেশের সেনাবাহিনী অভিজাত প্রশিক্ষণ শিবিরে স্থান অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে, যেহেতু অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি ভবিষ্যতে একজন ওয়ারগড হয়ে উঠবে। এবং এই অভিজাত প্রশিক্ষণ শিবিরের বিশেষ প্রশিক্ষণ এই ওয়ারগডগুলিকে নিজের দ্বারা প্রশিক্ষিত অন্যান্য ওয়ারগডদের তুলনায় আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি অভিজাত প্রশিক্ষণ শিবিরের ছাত্রদের একটি বিশাল উচ্চ অবস্থান রয়েছে। এমনকি HR জোটের 9টি মূল পরিবারও এই ছাত্রদের তাদের পাশে চায়। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের সমস্ত সহকর্মী শিক্ষার্থীরাও সারা বিশ্ব থেকে পরম প্রতিভা। তারা সবাই স্নাতক হওয়ার পর তাদের প্রত্যেকেই ওয়ারগড। তাদের নিজস্ব ক্ষমতা তাদের সংযোগের সাথে যুক্ত। এই ছাত্রদের প্রত্যেকেই ডোজো অফ লিমিটে বা সরকারের বিশেষ বাহিনীতে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে, এমনকি জোট তাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। তারা পরম শীর্ষ। এমনকি সরকারও এই ছেলেদের সাথে মাস্টারের মতো আচরণ করে, যেহেতু তারা আসলে মাস্টার। এই রাক্ষস ছাত্ররাও অত্যন্ত বুদ্ধিমান এবং স্বাভাবিকভাবেই একটি দল গঠন করে। একজন দানবীয় প্রতিভা যোদ্ধা ইতিমধ্যেই অত্যন্ত শক্তিশালী। আপনি যদি তাদের মধ্যে 10 জন বা তাদের মধ্যে 21 জনকে এমন একটি গ্রুপে যুক্ত করেন যা এর সদস্যদের সন্ধান করে, তারা একটি অত্যন্ত শক্তিশালী শক্তিতে পরিণত হয় যার সাথে HR জোটের মূল পরিবারগুলির কেউই তালগোল পাকিয়ে যেতে রাজি নয়। এ কারণেই বিশাল পরিবারগুলো অভিজাত প্রশিক্ষণ শিবিরে জায়গা পাওয়ার জন্য 10,000 কোটি টাকা খরচ করে। এবং এই ছাত্ররা এমনকি হং এবং থান্ডার গড়ের ছাত্রও হতে পারে। ফাক, এই লু ফেং হঠাৎ করে। ওয়াং জিনপিং তার মাথা কয়েকবার ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। তিনি ছিলেন একেবারেই সাধারণ যোদ্ধা, হঠাৎ করেই বা কেমন করে? সিনিয়র লু ফেং, ভাই ওয়াং একজন মহান ব্যক্তি যিনি বন্ধুত্ব করতে ভালোবাসেন। ইয়াজিয়া লু ফেংয়ের দিকে হাসলেন। এরপরে তিনি ওয়াং জিনপিংয়ের দিকে মাথা ঘুরিয়ে বললেন, ভাই ওয়াং, আমার কি অবস্থা? সিনিয়র লু ফেং, এবং আপনি পরে আড্ডা দেওয়ার জায়গা খুঁজে পাবেন। যেভাবে তিনি বলেছিলেন, তিনি এমনকি উদ্দেশ্যমূলকভাবে ওয়াং জিনপিংয়ের দিকে চোখ বুলিয়েছিলেন। ইয়াজিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি ওয়াং জিনপিংকে একটি বিশাল উপকার করছেন। এই পৈশাচিক প্রতিভা যোদ্ধাদের কত পৃথিবীতে বিদ্যমান? সুযোগ পেলে সবাই তাদের জানার চেষ্টা করবে। অধ্যায় 1-2 ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। বসন্তের প্রথম দিকের রাতগুলি ঠান্ডা ছিল, কিন্তু ওয়াং জিনপিংয়ের মস্তিষ্ক গলে যাচ্ছিল এবং তার মুখটি আশ্চর্যজনকভাবে গরম ছিল। এটি আমার জীবনের সবচেয়ে খারাপ জিনিস যা আমি কখনো পেয়েছি। বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবির প্রতি বছর সারা বিশ্বে কতজন শিক্ষার্থীকে গ্রহণ করে? জিয়াংনান শহরে প্রতি কয়েক বছরে মাত্র একজন মানুষ পায়। এবং এখন আমি আসলে একজনের মুখোমুখি হয়েছি এবং এমনকি তাকে হুমকিও দিয়েছি। যদি ওয়াং জিনপিং ওয়াং পরিবারের প্রধান হন, তাহলে তার কাছে সেই ব্যক্তিকে হুমকি দেওয়ার ক্ষমতা থাকতে পারে। তবে ওয়াং পরিবারের প্রধান তার দাদা। তার দাদার বেশ কয়েকটা ছেলে এবং 1 ডজনেরও বেশি নাতি আছে।
তিনি তার পিতামহের সরাসরি বংশধর এবং তাই অন্যান্য নাতিদের তুলনায় তার উচ্চ অবস্থান রয়েছে, তবে পরবর্তী প্রধান কে হবেন তা নির্ধারণ করার জন্য এটি পর্যাপ্ত নয়। অভ্যন্তরীণ সংগ্রাম অত্যন্ত প্রতিযোগিতামূলক, উত্তরসূরিরা সবাই পরিবার দ্বারা নির্ধারিত হয়। তার দাদা তার স্থান ছেড়ে দেওয়ার পর তার বাবার প্রজন্ম বেড়ে যায়। কয়েক ডজন বছর পরে এটি তার প্রজন্মের পালা হবে। ওয়াং জিনপিং প্রধান হতে পারলেও তাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। আমার কাছে পরিবারের কিছু ক্ষমতা আছে, কিন্তু খুবই সামান্য অংশ। ওয়াং জিনপিং দাঁত চেপে বললেন, পরিবার যদি জানত যে আমি বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরের একজন ছাত্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছি, প্রথম জিনিস তারা আমাকে করতে হবে ক্ষমা চাই। এরপরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার জন্য আমাকে লু ফেংয়ের সাথে একটি আলোচনার আয়োজন করতে হবে। ওয়াং জিনপিং তার পরিবারের নিয়ম সম্পর্কে পরিষ্কার ছিলেন। আপনি যদি তাদের হত্যা করতে না পারেন তবে তাদের সাথে বন্ধুত্ব করুন। এমনকি 5টি মহান দেশ ও ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে লোক পাঠাতে সাহস করবে না যেখানে লু ফেং প্রবেশ করতে চলেছেন, কারণ সেই জায়গাটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং এর নাম পারমাণবিক বোমার চেয়েও বেশি বিস্ফোরক। আরে ভাই ওয়াং, আপনি কি ভাবছেন? তিনি অনুরোধ করার সাথে সাথে ইয়া জিয়া হাসলেন। লু ফেংয়ের দিকে তাকিয়ে ওয়াং জিনপিং একটি গভীর শ্বাস নিলেন এবং তারপর মাথা নিচু করে গভীরভাবে প্রণাম করলেন। লু ফেং, এটা আমার, ওয়াং জিনপিং এর দোষ। অনুগ্রহ করে আমার কাজে কিছু মনে করবেন না। ক্ষমা চেয়েছেন? এই ওয়াং জিনপিং আসলেই মাথা নত করে ক্ষমা চেয়েছেন। কি 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 হচ্ছে? ইয়া জিয়া হিম হয়ে গেলেন যখন তিনি ওয়াং জিনপিং এবং তারপর লু ফেংয়ের দিকে তাকালেন। এমনকি যদি তিনি অন্ধ হন তবে তিনি বলতে পারেন যে এই পরিস্থিতিতে কিছু ভুল ছিল। লু ফেং ইয়া জিয়ার দিকে তাকিয়ে হাসলেন, কিছুই না, শুধু সেই তরুণ মাস্টার ওয়াং জিনপিংয়ের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক আছে, আমার এখনও কিছু করার আছে, তাই আমি প্রথমে যাচ্ছি। এই কথা বলার পর লু ফেং ঘুরে ঘুরে অন্ধকার কংক্রিটের রাস্তায় চলে গেল। লু ফেং চলে যাওয়ার পর ইয়া জিয়া ফিসফিস করে বললেন, ভাই ওয়াং, কি হয়েছে? আপনি এই লু ফেংকে রাগ করেছেন? আমি বড় সময় এলোমেলো করেছি। ওয়াং জিনপিং তার পিঠ সোজা করলেন, তবে ইয়া জিয়া, এর জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে এই লু ফেংয়ের পরিচয় সম্পর্কে না বলতেন তাহলে তিনি কে তা না জেনেই আমি তাকে বিরক্ত করতাম। বর্তমান লু ফেংয়ের কিছু করার ক্ষমতা নেই, কিন্তু কয়েক বছরের মধ্যে একবার সে একজন ওয়ারগোড হয়ে ওঠে এবং ডোজো অফ লিমিটসের উচ্চতর চূড়ায় প্রবেশ করে। ওয়াং পরিবারের কিছু এলোমেলো ধনী বাচ্চার সাথে মোকাবিলা করা সহজ। ডোজো অফ লিমিটের সামনে শুধু ওয়াং পরিবারই নয়, গোটা HR জোটকেও মাথা নিচু করতে হবে। ফাক 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 একবার তিনি হোটেলে ফিরে গেলে ওয়াং জিনপিং হিংস্রভাবে চারপাশে কাউন্টারে মদের বোতলগুলিকে মারধর করেন। অত্যন্ত দামি উচ্চমানের ওয়াইনের বোতলের পর বোতল টেবিল, দেয়ালে এবং মাটিতে ঠেকেছে। পেং পিয়ে ছিন্নভিন্ন শব্দ বেজে উঠলে বাটলার চাচা আন কোণে দাঁড়িয়ে কিছু বললেন না। তার রাগ প্রকাশ করার পর ওয়াং জিনপিং ক্ষিপ্ত হয়ে সোফায় বসলেন। আঙ্কেল আন, এখানে এক জোড়া যমজ বোনকে খুঁজে নিয়ে আসুন। ওয়াং জিনপিং এর চোখ নেকটের মতো ঠান্ডা ছিল। যতবারই সে কিছু সমস্যার সম্মুখীন হবে সে বেরিয়ে আসতে চাইবে। তরুণ মাস্টার বাটলার চাচা আন বলার অপেক্ষা রাখে না। চিন্তা করবেন না, কেউ মারা যাবে না। ওয়াং জিনপিং মাথা ঘুরিয়ে ঠান্ডাভাবে বাটলার চাচা আনের দিকে তাকাল। ওয়াং জিনপিং এর এক দৃষ্টিতে বাটলার আর কিছু বলার সাহস পাননি। হ্যাঁ বাটলার, আঙ্কেল আন মাথা ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওয়াং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার পরে লু ফেং এটিকে একটি রসিকতা হিসাবে বিবেচনা করেছিলেন এবং এটি সম্পর্কে ভুলে গিয়েছিলেন। পরের কয়েক দিনের জন্য লু ফেং তার বেশিরভাগ সময় 9 স্টেজ থান্ডার ব্লেড এ কাটিয়েছেন। সময় জলের মতো প্রবাহিত হয়েছিল এবং চোখের পলকে। এটি ছিল 22শে মার্চ, যেদিন লু ফেং সদর শহর ছেড়ে চলে যায়। 22শে মার্চ,
30 জিয়াংনান সদর দফতর শহরের বিমানবন্দর। ফ্যাং, একবার আপনি সেখানে গেলে নিজের যত্ন নিন, লু হং গো বললেন। বুঝলাম বাবা, লু ফেং হাসল। লু ফেংয়ের হাত ধরে গং জিন ল্যানের চোখ অশ্রুজ্জ্বল। ফেং, নিজেকে দেখুন। লু ফেং যখনই মরুভূমিতে প্রবেশ করে তার পরিবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, কিছুক্ষণ পরে, বিশেষ করে মিংইউ সেক্টরের মতো ফাইটার সেক্টরে থাকার পরে, তার বাবা মা বুঝতে পেরেছিলেন এটা একজন যোদ্ধার পথ। লু ফেং চেক ইন করার সময় অনেক দূর থেকে ওয়ারগড ইয়াং হুই বলল। কামিং, উত্তর দিলেন লু ফেং। লু ফেং তার বাবা মায়ের দিকে তাকালেন এবং তারপরে সাথে সাথে ইয়াং হুইয়ের দিকে ছুটে যান। খুব বেশি দূরে নয়, ইয়া জিয়াও তার বাবা মাকে বিদায় জানাচ্ছিলেন এবং তারপরে লু ফেং এবং ওয়ারগড ইয়াং হুইয়ের সাথে নিরাপত্তা চেকের মাধ্যমে গিয়েছিলেন। ডোজো অফ লিমিটস চেয়ারম্যান ইয়া জিয়ার পরিবার এবং লু ফেংয়ের পরিবার চলে যাওয়ার সময় তাদের দেখেছিল। পুরো বিমানবন্দরে শুধুমাত্র একটি অত্যন্ত বিশাল শশার আকৃতির বাণিজ্যিক বিমান ছিল। লু ফেং সুড়ঙ্গ পেরিয়ে বাণিজ্যিক বিমানে প্রবেশ করেন। জনাব ইয়াং, তোমার সিট ফার্স্ট ক্লাস কেবিনে, সুন্দরী মহিলা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হাসল। ঠিক আছে, ইয়াং হুই মাথা নেড়ে সিডি দিয়ে উঠে গেল। এটি ছিল লু ফেং এবং ইয়া জিয়ার প্রথমবারের মতো একটি বিশাল বাণিজ্যিক বিমানে চড়ে, তাই তারা অত্যন্ত কৌতূহলী ছিল। লু ফেং অন্য অনেকের মতোই প্রথমবারের মতো এই বিমানে চড়েছিলেন, কৌতূহল নিয়ে চারপাশে তাকিয়েছিলেন। বিমানের ভেতরটা ছিল স্বপ্নময়। যেহেতু প্লেনটি শশার আকৃতির ছিল, তাই কেবিনগুলি উপরের স্তর, মধ্যম স্তর এবং নিচের স্তরে বিভক্ত ছিল। উপরের স্তরটি ছিল প্রথম শ্রেণীর কেবিন, যখন মধ্যম এবং নিচের স্তরগুলি ছিল সাধারণ গোল। লু ফেং উপরের স্তরের দেয়ালের দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন যে এটি অন্যান্য সমস্ত জিনিসের সাথে গোলাকার। আসনগুলিও বৃত্তাকার পদ্ধতিতে স্থাপন করা হয়েছিল, রিংয়ের পর রিং। স্বাভাবিকভাবেই বাইরের রিংগুলিতে আরও বেশি আসন ছিল এবং একেবারে মাঝখানে একটি 3 হলোগ্রাম ছিল। 2-1 ছিল লু ফেংয়ের স্পট। তিনি, ইয়া জিয়া এবং ইয়াং হুই পাশাপাশি বসেছিলেন। অন্য যাত্রীরাও একে একে চলে আসে। লু ফেং, ইয়া জিয়া, এই প্রথমবার আপনি প্লেনে চড়ছেন, তাই ডোজো অফ লিমিটস আপনাকে দুজনের জন্য অর্থ প্রদান করবে। ইয়াং হুই বললেন, আপনি যদি ভবিষ্যতে আবার একটি বিমানে চড়েন তবে আপনাকে টিকিট কিনতে হবে নিজেদের 6টি প্রধান শহর থেকে আমাদের বিশ্ব সদর দফতরে। চীনের বড় বাণিজ্যিক বিমানের টিকিটের মূল্য একটি সাধারণ কেবিনের জন্য 10 মিলিয়ন এবং প্রথম শ্রেণীর কেবিনের জন্য 20 মিলিয়ন। লু ফেং ভিতরে দীর্ঘশ্বাস ফেল। আশ্চর্যের কিছু নেই যে এমনকি গড় ধনী ব্যক্তিও এই প্লেনে চড়বে না। কিছু ধনী ব্যক্তির কোম্পানির মূল্য 1 মিলিয়নের বেশি হওয়া ভালো হবে। একটি বিমানের জন্য 10 কোটি টাকা খরচ করেন। তারা সম্ভবত এটি করতে অনিচ্ছুক হবে। এই প্রথম শ্রেণীর কেবিনটি নিচের সাধারণ কেবিনের চেয়ে কিভাবে ভালো, ইয়া জিয়া জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। সিটের আকার এবং আরামের স্তর, ইয়াং হুই হাসেন। আমি দেখতে পাচ্ছি না এই আসনগুলি কিভাবে প্রশস্ত হয়, ইয়া জিয়া বলতে পারলেন না। এর কারণ আপনি নিচের সাধারণ কেবিনের সিটে বসেননি, ইয়াং হুই হেসে উঠলেন। আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে খুব কমই বাণিজ্যিক বিমান আছে। প্রতিটি প্লেন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য যে খরচ লাগে তা জঘন্যভাবে বেশি। যেহেতু তারা খুব বিরল, তারা যতটা সম্ভব প্লেনে যত বেশি আসন চেপে বসতে চাইবে। তাই সাধারণ কেবিনে বসতে পারলেও পা প্রসারিত করতে পারবেন না। ইয়া জিয়া দুবার চোখ মেলে। লু ফেং মাথা নাড়ল। শুধু একটি বড় আসনের জন্য দ্বিগুণ দাম। যাই হোক, বিশ্বের শীর্ষস্থানীয় মানুষের জন্য 10 মিলিয়ন এবং 20 মিলিয়নের মধ্যে সত্যিই খুব বেশি পার্থক্য নেই। রাম্বল। একটি গর্জন সঙ্গে প্লেন অবশেষে বন্ধ উত্তোলন। যাই হোক, গোলাকার কেবিনগুলি সম্পূর্ণভাবে সিল করা ছিল এবং কোনো জানালা ছিল না, তাই লু ফেং এবং অন্যরা বাইরে তাকাতে পারেনি। কেবিনের মাঝখানে সম্প্রতি একটি বিখ্যাত সিনেমা চলছিল।
এটি 3 হোলোগ্রামের জন্য বেশ বাস্তবসম্মত। ধন্যবাদ ছিল। আপনি যদি এটি দেখতে চান তবে আপনার হেডফোন লাগান। যদি না করেন তাহলে বিশ্রাম নিন। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে বিশ্ব সদর দফতরে পৌঁছে যাব। ইয়াং হুই চোখ বন্ধ করলেন। প্রায় 1 ঘন্টা 20 পর বাণিজ্যিক বিমানটি ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টার হং নিন সদর দফতর শহরের বিমানবন্দরে অবতরণ করে। লু ফেং এবং অন্যরা বিমানবন্দর ছেড়ে একটি প্রাইভেট কারে উঠেছিলেন। লম্বা ক্যাডিলাকের ভিতরে লু ফেং এবং ইয়াজিয়া জানালার বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল। পুরো সদর শহরটি অত্যন্ত সুন্দর ছিল এবং ভবনগুলি সমস্ত প্রাচীন চীনের উপর ভিত্তি করেছিল। প্যাভিলনগুলি সর্বত্র দেখা যেত। গ্র্যান্ড নির্ভানা সময়কালে মাথা এই জায়গায় একগুচ্ছ লোক নিয়ে এসেছিল এবং একটি সাধারণ মানব ঘাঁটি তৈরি করেছিল। অনেক লোককে এখানে পালানোর অনুমতি দেয়। সময়ের সাথে সাথে এই হং নিন সদর দপ্তর শহরটি বড় থেকে বড় হতে থাকে। ইয়াং হুই হেসে বললেন, আমাদের হং নিন হেডকোয়ার্টার শহর পশ্চিম এশিয়ায়, ইউরোপের কাছাকাছি। কারণ আমাদের মাথা এখানে, এটি সমগ্র বিশ্বের সবচেয়ে নিরাপদ সদর দফতর। অনেক ধনী ব্যক্তি এবং যোদ্ধা প্রতি বছর আমাদের সদর দফতরে আসেন। যাই হোক, প্রধান সর্বদা সদর শহরের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত পুরো হেডকোয়ার্টার শহরের জনসংখ্যা মাত্র 8 মিলিয়নের কাছাকাছি। ইয়াং হুই হাসলেন, প্রধান যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে তবে এটি 200 থেকে 300 মিলিয়নের মূল্যে পৌঁছানো স্বাভাবিক হবে। তবে পরিমাণের চেয়ে গুণমান। আমাদের হং নিন সদর দফতরের শহর সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি ফাইটার জন্মহার। এখন পর্যন্ত এমন কোনো সম্রাট দানব কখনোই দেখা যায়নি যে আমাদের হং নিন হেডকোয়ার্টার সিটিতে গোলমাল করার সাহস করেছে, ইয়াং হুই আত্মবিশ্বাসের সাথে বলল। লু ফেং এবং ইয়া জিয়ার চোখ বিস্ময়ে ভরে গেল। সমগ্র বিশ্বের 5টি মহান দেশ এবং 2-3টি সদর শহর রয়েছে এবং হং একটি সদর দপ্তর শহর এবং ডোজো অফ লিমিটস নিয়ন্ত্রণ করে। সমীকরণে তার নিজের কার্যত অদম্য শক্তি যোগ করুন। হং নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। শক্তিতে এক এবং কর্তৃত্বে এক। আমরা ট্রেনিং ক্যাম্পে আছি, চল নামি, ইয়াং হুই বলল। এটা অভিজাত ট্রেনিং ক্যাম্প। ইয়া জিয়া, আপনি এসেও দেখে নিন। আপনি যদি কঠোর পরিশ্রম করতে থাকেন তবে আপনার এখানে আসার সুযোগ হতে পারে। ঠিক আছে। ইয়া জিয়ার উত্তেজনা দমন করতে সমস্যা হয়েছিল। লু ফেং এবং ইয়া জিয়া গাড়ি থেকে নেমে ইয়াং হুইয়ের সাথে ট্রেনিং ক্যাম্পের বিশাল গেট দিয়ে গেল। গেট দিয়ে যাওয়ার পরই তারা দেখতে পেল একটি অজগরের বিশাল ভাস্কর্য। প্রায় 500 মিটার লম্বা একটি বিশাল কালো ড্রাগন লু ফেংয়ের দিকে তাকিয়েছিল। এটি অদৃশ্য আভা তাৎক্ষণিকভাবে লু ফেংকে চাপ দেয়, যার ফলে তাকে দম বন্ধ হয়ে যায়। ইয়া জিয়ার মুখ পাশ থেকে সম্পূর্ণ সাদা। ইয়াং হুই হালকা কাশি দেওয়ার পরেই লু ফেং এবং ইয়া জিয়া জেগে ওঠেন। শুধু একটি ভাস্কর্য দেখে চমকে গেলেন। ইয়াং হুই হেসে উঠল। লু ফেংয়ের কপাল ঘামে ভরা ছিল। এই ড্রাগন ভাস্কর্যটি তাকে ইস্পাত সাজোয়া ড্রাগনের চেয়ে বেশি চাপ দেয়। 500 মিটার লম্বা কালো ড্রাগনের স্কেলগুলিতে ছোট পর্দা ছিল, যা নামের তালিকা প্রদর্শন করেছিল। নং 1 রেইনাটাস বেস 530321, নং 2 ঝুকিয়াং 540601, নং 3 ইবেন পার্থ 520316, নাও 182 জ্যাকলিন বার্নার্ড 570319। ড্রাগনের উপরে থেকে নিচে পর্যন্ত দাড়িপাল্লায় পূর্ণ 182টি নাম দেখানো হয়েছে। ইয়াং হুই পাশে হাসলেন। এটা র্যাঙ্কিং। এখন পর্যন্ত অভিজাত প্রশিক্ষণ শিবিরে 182 জন শিক্ষার্থী রয়েছে, যারা সারা বিশ্ব থেকে প্রতিভাধরদের প্রতিভা। প্রত্যেককে তাদের যুদ্ধের স্কোরের ভিত্তিতে র্যাঙ্ক করা হয়েছে। লু ফেং, আপনি যদি বি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি আরও কঠোর পরিশ্রম করুন এবং আপনার র্যাঙ্কিং বাড়ান। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।